স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে গবেষণা অর্থ বরাদ্দ কম, উন্নত প্রযুক্তির ব্যবহারও অপর্যাপ্ত, মত গবেষক ফেরদৌসী কাদরীর। যশোরের শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ, নামে বেনামে গড়েছেন সম্পদ। এলিমিনেটরে হেরে এনসিএল টি-20 থেকে বাদ চট্টগ্রাম, 7 রানের জয় পেল খুলনা বিভাগ। বিস্তারিত। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দেশের জনস্বাস্থ্য বিষয়ে গবেষণার কাজ করছেন ডক্টর ফেরদৌসী কাদরী। দরিদ্র মানুষের জন্য সংক্রামক রোগ, বিশেষ করে কলেরা, টাইফয়েড এবং এইচপিভি টিকা সুলভ মূল্যে কিভাবে পৌঁছানো যায়, এই লক্ষ্য নিয়ে এগিয়ে নিয়েছেন তিনি। তবে দেশে গবেষণায় অর্থ বরাদ্দ কম ও উন্নত প্রযুক্তি নির্ভর গবেষণা কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে নিবিষ্ট মনে সহযোগীদের সাথে কাজ করছেন বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। 1988 সাল থেকে জড়িত আছেন এই প্রতিষ্ঠানে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নয়নে, বিশেষ করে স্বল্প মূল্যে কলেরা টিকা উন্নয়নে রেখেছেন বিশেষ অবদান। অন্যান্য সংক্রামক রোগের প্রতিষেধক তৈরিতেও কাজ করে চলেছেন। স্বীকৃতি হিসেবে দেশে বিদেশে অর্জন করেছেন বিশেষ সম্মাননা। সম্প্রতি পেয়েছেন ভিন ফিউচার পুরস্কার। অসামান্য এই অর্জনের পর দীপ্ত টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তার বেশিরভাগ পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ বিজ্ঞান গবেষণায় ব্যয় করেছেন। ICDDRB কতজনকে নিতে পারবে, তার জন্য তো আইদেশি করলাম, যেটা একটা উদাহরণস্বরূপ থাকবে। এটা গবেষণা কেন্দ্র করলে আমাদের দেশের অনেক ভালো হবে, আমাদের সমাজের অনেক ভালো হবে, এবং ছেলেদের ভালো তো হবে, কিন্তু মেয়েদের অনেক ভালো হবে। তবে দেশে গবেষণার দুয়ার অনেকটাই সংকুচিত বলে মনে করেন ডক্টর ফেরদৌসী কাদরী। সায়েন্টিফিক যুদ্ধ হচ্ছে যে সবকিছু তো সাথে সাথে রিওয়ার্ড পাওয়া যায় না। আস্তে ধীরে আমি পেপার লিখলাম, পাবলিকেশন করলাম, 3 বার রিজেক্টেড হলো, 4 বারে অ্যাকসেপ্টেড হলো। ফান্ডিংয়ের অভাব, পরিবেশের অভাব, এবং এই যে আমি একটা কাজ করলাম, ফান্ড আনলাম, সেটা এনে আমাকে কাজটা তুলে নেওয়াটাও কঠিন। যে আমি লিখেছি আমি এই কাজ করব, আমার জিনিস যন্ত্রপাতি আসতেই অনেক সময় লেগে গেছে। করোনার মতো আগামীতে আরও নতুন সংক্রামক রোগ আসতে পারে, যেগুলোর প্রতিকারে এখনই গবেষণায় উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। হাইপারটেনশন, এক্লেমশিয়া সবটাই তো বাড়ছে। স্যালাইনিটি পানিতে বেড়ে গেছে, সয়েলে স্যালাইনিটি বেড়ে গেছে অনেক জায়গায়। নতুন রোগ এবং পুরাতন রোগ আরও বেশি আকারে আসবে। যেমন আমাদের কলেরা কিন্তু এখন যেভাবে বেড়েছে, বা নিউমোনিয়া ফার্স্ট কিলার, দূষিত পরিবেশ, সেটার জন্য ক্যান্সার কিন্তু আমাদের একটা নন কমিউনিকেবল ডিজিজ, কিন্তু যে হারে বাংলাদেশে বেড়েছে, এটা তো আসলে খুবই ভয়ের কথা। গবেষণায় নারীদের অংশগ্রহণ বাড়াতে পরিবার ও সমাজের ভূমিকা আছে বলেও মনে করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন অবৈধ সম্পদ। এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যশোর শহরে অবস্থিত হোটেল জাবিরে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। শহরের সবচেয়ে উঁচু 17 তলা ওই ভবনটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহীন চাকলাদার, যার বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে জমি দখল করে 5 তারকা হোটেল নির্মাণের অভিযোগ। এছাড়া হত্যা, প্রতিপক্ষকে উচ্ছেদ, টেন্ডারবাজি, চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য, এমনকি ওসিকে থানায় বোমা নিক্ষেপের পরামর্শ দেওয়ার মতো কাজের অভিযোগও আছে তার বিরুদ্ধে। সাইফুল্লাহ, আপনি এখন রাত্রি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, কোন জায়গায় করবেন? দেশে বিশাল অবৈধ সম্পদের পাশাপাশি মালয়েশিয়াতেও সেকেন্ড হোম করেছেন শাহীন চাকলাদার। কিশোর গ্যাং লালন সহ জেলায় 12টি সন্ত্রাসী দল গঠনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার রাজনীতির ধরন, তারপর তার স্ট্র্যাটেজি, সবকিছুই কিন্তু মাফিয়া পলিটিক্স। প্রতিদিনই এরকম 2-5টা ঘটনা যে ছুরি বা চাকুর প্রভাব এটা ছিলই, তো তারা এটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বিগত সময়ে নিজের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করেন শাহীন চাকলাদার।
যা যশোরের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন। সেক্রেটারি হওয়ার পর থেকেই তার আর ধরে রাখা যায়নি। সে এমপি হয়, সে উপজেলা চেয়ারম্যান হয় ভোট ডাকাতি করে, জমি দখল থেকে শুরু করে সব কিছুই সে করেছে। সে হাজার হাজার কোটি টাকার অবৈধ অর্থের মালিক হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি শাহীন চাকলাদার ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে 5 আগস্টের পর থেকেই পরিবার সহ আত্মগোপনে আছেন শাহীন চাকলাদার। দীপ্ত বার্তাকক্ষ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এফ হাসান আরিফের মরদেহ আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার ছেলে গণমাধ্যমকে বিষয়টি জানান। শনিবার সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে মরহুমের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। আইনজীবী হিসেবে অর্ধ শতাব্দীরও বেশি সময় কেটেছে দেশের সর্বোচ্চ আদালতে। সেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এফ হাসান আরিফকে বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। শনিবার বেলা 11টার দিকে প্রয়াত এ জ্যেষ্ঠ আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। হাসান আরিফের দ্বিতীয় জানাজা এখানেই অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ বিপুল সংখ্যক বিচারক ও আইনজীবী জানাজায় অংশ নেন। অর্থাৎ ওনার জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। তো সবসময় ধর্ম নিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমন্বয় রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল। তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি এবং একদম এত বিশ্বাসযোগ্য ছিল। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল, যেটা অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এ সময় প্রয়াত উপদেষ্টার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তার সহকর্মীরা। একজন আইনজীবী হিসাবে ওনার চলে যাওয়াটাকে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। পরিবারের সদস্যরা জানান আগামী সোমবার হাসান আরিফের দাফন সম্পন্ন হবে। জানাজা আর হবে না, এখন আমরা সিএমএইচ নিয়ে যাচ্ছি মর্চুয়ারিতে এবং 23 তারিখে দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এফ হাসান আরিফ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাস্থ্য সেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় চিকিৎসকদের বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কমিশন নেওয়া বন্ধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে বলেও জানান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে মতবিনিময় সভায় উঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করার কথা জানান তিনি। মত বিনিময় সভায় অংশ নেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পেশাজীবী ও স্বাস্থ্য সংগঠনের নেতারা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1265 কিলোমিটার, কক্সবাজার থেকে 1220 কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে 1140 কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
হয়েছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। পঞ্চগড়ে 3 দিন ধরে তাপমাত্রার পারদ 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। রুবি গজনবী অ্যাওয়ার্ড 2023 পেয়েছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ। শনিবার রাজধানীতে এক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটিকে পুরস্কৃত করা হয়। এ সময় বীরাঙ্গনাদের অধিকার রক্ষায় সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পেয়েছেন তার মধ্যে মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে কাজ করা যে কয়েকটি সংগঠন রয়েছে তাদের মধ্যে অন্যতম এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। নারীর অধিকার রক্ষা ও বীরাঙ্গনা নারীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে স্বীকৃতি হিসেবে প্রতি বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা। এরই অংশ হিসেবে রুবি গজনবী অ্যাওয়ার্ড 2023 পেল নারীপক্ষ। সম্মাননাটি তুলে দেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টিরা। বীরাঙ্গনাদেরকে আমরা খুব মর্যাদা সম্পন্নভাবে এই মিউজিয়ামে দেখানোর চেষ্টা করি। অনুষ্ঠানে নারী সুরক্ষা আইন ও বীরাঙ্গনা নারীদের অধিকার নিয়ে কথা বলেন ব্যারিস্টার সারা হোসেন। নারী শিশু নির্যাতন দমন আইনে অনেক পরিবর্তন আনা হয়েছে, কিন্তু আমরা দেখি পারিবারিক নির্যাতনের শিকার যদি আপনি হন, এরকম কোনো কিন্তু সুরক্ষা আপনি পাবেন না। ইনফ্যাক্ট রেগুলারলি দেখবেন যে আপনার চরিত্র হনন করা হবে আপনি যদি পারিবারিক আদালতে যান কোনো ধরনের সুরক্ষার জন্যে। আমাদের যদি বীরাঙ্গনাদের লেগাসি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এইসব বিষয় নিয়েও কাজ করতে হবে, আইন প্রক্রিয়া পরিবর্তন করার জন্য। অনুষ্ঠানের শেষে 2024 সালে রুবি গজনবী পুরস্কারের জন্য মোনা ঘরকে মনোনয়নের জন্য ঘোষণা দেন ফাউন্ডেশনের অন্যতম বোর্ড অফ ট্রাস্টি প্রফেসর ডক্টর পারভিন হাসান। আগামী বছর যারা পাবে মোনা ঘর। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক আহমদ ছফাকে নিয়ে 14 বছর পর প্রবন্ধ লিখেছেন শিক্ষাবিদ লেখক সলিমুল্লাহ খান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশচন্দ্র মজুমদার মিলনায়তনে আমরি আহমদ ছফা বিষয় বাঙালি মুসলমানের মন শীর্ষক গ্রন্থটি প্রকাশ করা হয়। লেখক জানান, আহমদ ছফার বেশ কিছু হারিয়ে যাওয়া প্রবন্ধ পুনরুদ্ধার করে এই বইতে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে আহমদ ছফার চলচ্চিত্রায়ন নিয়ে প্রবন্ধ পাঠ করেন সৈকত দে। স্মৃতি বক্তারা বলেন, আহমদ ছফা নিজের অনুভূতি ব্যক্ত করতে কখনো ভয় পাননি, কিন্তু তার লেখা থেকে পর্দায় চিত্রায়ন যথাযথভাবে খুব কম নির্মাতায় তুলে ধরতে পেরেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানিতে একটি জনবহুল মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে শিশুসহ 4 জনের, আহত হন অর্ধশতাধিক। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মাগডেবুর্গে হামলা হয়। মার্কেটটি বড়দিনের কেনাকাটার জন্য বেশ সুপরিচিত। হামলায় জড়িত সন্দেহে সৌদি আরবের এক চিকিৎসককে আটক করেছে জার্মান পুলিশ। তিনি 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। ফুটবল। স্প্যানিশ লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে অ্যাটলেটিকোর চেয়ে 10 পয়েন্ট এগিয়ে থাকে বার্সা, কিন্তু সবশেষ 6 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বিপরীতে শেষ 6 ম্যাচের সবকটি জিতেছে অ্যাটলেটিকো। ফলে দুই দলের পয়েন্ট এখন সমান। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। শেষ করছি দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে গবেষণায় অর্থ বরাদ্দ কম, উন্নত প্রযুক্তির ব্যবহার অপর্যাপ্ত, মত গবেষক ফেরদৌসী কাদরী। যশোরে শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, নামে বেনামে গড়েছেন সম্পদ। এলিমিনেটরে হেরে এনসিএল টি20 থেকে বাদ চট্টগ্রাম, 7 রানে জয় পেল খুলনা বিভাগ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।